শব্দ রিমান্ডের যখন আসছে আরো কিছু আছে, এই তিনটা শব্দ আমাদের মাস্ট। তাহলে অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারমূলক জবানবন্দি কে রেকর্ড করে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যেটা থাকবে সেটা দিবেন। মেট্রোপলিটন জজ দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। পুলিশ কর্তৃক তল্লাশি করে, এখন পুলিশ কর্তৃক তল্লাশি যখন বলবে তখন পুলিশ কর্তৃক তল্লাশি শব্দটা দুইটা সেকশনের সাথে যুক্ত। একটা হচ্ছে 165 পুলিশ তল্লাশি করবেন, দ্বিতীয় কথা হলো এই তল্লাশিটা একটা ফর্মুলা অনুযায়ী, একটা গভর্নমেন্টের যে রুল, সেই রুল অনুযায়ী কাগজে লিপিবদ্ধ হবে, সেইটা হয় 103 নাম্বার সেকশন অনুযায়ী। সুতরাং পুলিশ কর্তৃক তল্লাশি করবে 165 অনুযায়ী, সেটা লিপিবদ্ধ করবেন 103 অনুযায়ী। কথা ক্লিয়ার? যেটা আমরা কয়েকদিন আগে সিজার লিস্ট নামে পরিচিত করেছি। অর্থাৎ যখন কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে বিশ্বাস করেন যে অপরাধ সম্পর্কে তদন্তের প্রয়োজন বা কোনো কিছু পাওয়া যেতে পারে, তখন কি করবেন? উনি সেখানে তদন্তে যাবেন এবং তদন্ত করবেন এবং সেখানে তল্লাশি করবেন এবং তল্লাশি স্থলে পরিচালনা করার সময় 103 ধারা ফলো করবেন। 103 ধারায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই স্থানীয় দুইজনের সিগনেচার নিতে হবে। এটা হচ্ছে প্রথম এবং প্রধান কন্ডিশন। যা যা পাবে তল্লাশি করে অবশ্যই তা উল্লেখ করতে হবে। সো এই দুটো সেকশনের সাথে জড়িত কি কি সেকশন আমরা বলছি? একটা হলো 165 নাম্বার সেকশনে আমাদেরকে কি দেয়? পুলিশ তল্লাশি করে আর সেই তল্লাশিটা লিপিবদ্ধ করে এবং সিজার লিস্ট তৈরি করে 103 সেকশন অনুযায়ী। সিজার লিস্ট তৈরি করে কোন সেকশন অনুযায়ী সেটা যদি আমরা না জানি, ভয়াবহ প্রবলেমের মধ্যে পড়ে যাব। অধিকাংশই আমাদের সিজার লিস্ট সম্পর্কে বলা থাকে। আমরা 166 নাম্বার সেকশন একটা আছে, এই সেকশন থেকে প্রশ্ন এখন পর্যন্ত করে না, এখন পর্যন্ত হয়নি। তবে 167 নাম্বার সেকশন হচ্ছে ভয়াবহ ইম্পর্টেন্ট একটা সেকশন এবং এই সেকশন থেকেই এবার প্রশ্ন করবে। 167 145 খ থেকে প্রশ্ন করবেই। 54 ধারা থেকে প্রশ্ন করার সম্ভাবনা খুবই বেশি। যেই সেকশন গুলো পড়ছে একেবারে হুবহুব কমন পেয়ে যাবেন। দেখবেন আমি বললাম হুবহুব কমন পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই, কমন পেয়ে যাবেন, কিন্তু উত্তর লেখা আসবেন ভুল, এইটা হবে সমস্যা। 167 নাম্বার সেকশনে আমাদের রিমান্ড কথাটা লেখা নাই। খুব গুরুত্বের সাথে দেখবেন, এখান থেকে যেই শব্দ কথা বলি সেই শব্দ থেকে প্রশ্ন হবে এবং সেই সব শব্দগুলো একটু গুরুত্বের সাথে দেখবেন। 167 নাম্বার সেকশনে যে কথা বলা আছে সেটা হচ্ছে পুলিশ যে গ্রেপ্তার হলো, অর্থাৎ পুলিশ যখন অ্যারেস্ট হবে বা ডিটেইন হবে, পুলিশের কাস্টডিতে যখন থাকবে, যদি মনে করা হয় আরো ইনভেস্টিগেশন, কারণ 24 আওয়ার্স এর মধ্যে ইনভেস্টিগেশন ইজ নট পসিবল। আমাদের 61-এ বলেছে যে 24 আওয়ার্স এর মধ্যে আসামিকে উপস্থিত করেন। যদি গ্রাউন্ড থাকে আর বিলিভিং করে যে আসলে তার কাছ থেকে আরো ইনফরমেশন পাওয়া যাবে, ইজ ওয়েল ফাউন্ডেড, দেন এই গ্রাউন্ডে বিলিভ করে কোর্টের কাছ থেকে আবেদন করে তাকে আমাদের জিজ্ঞাসা করার প্রয়োজন, জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। পুলিশ স্টেশনে বা পুলিশ অফিসার মেকিং দ্য ইনভেস্টিগেশন করার জন্য অবশ্যই এই জায়গায় একটা কথা বলা হয়েছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হচ্ছে সাব ইন্সপেক্টরের নিচে না, অর্থাৎ সাব ইন্সপেক্টরের নিচে না এমন ব্যক্তি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে কপি অফ এন্ট্রি অফ ডায়েরি দিয়ে উনি কি করবেন? তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ফরওয়ার্ডিং সহ অ্যাকিউজড কে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করবেন যে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য আরো সময় দিন। এই যে জিজ্ঞাসাবাদের যে সময়ের কথা আমরা বলছি, এই সময়টা আমরা অধিকাংশ জায়গায় বলি 167 নাম্বার সেকশন অনুযায়ী আপনার কি হয়, এখানে রিমান্ড নেওয়া হয়। আসলে ওই জায়গায় 167 নাম্বার সেকশনে রিমান্ডের কথা বলা আছে। রিমান্ডের কথা কোথায় বলা আছে? রিমান্ডের কথা বলা আছে 344 নাম্বার সেকশনে।
আবার 344 নম্বর সেকশনে নট অনলি রিমান্ডের কথা বলা আছে। এখানে বলা আছে পাওয়ার টু পোস্টপোন অর অ্যাডজর্নমেন্ট অফ প্রসিডিউর। আমাকে সালাউদ্দিন ভাই গত কয়েকদিন আগে একটা মেসেজ পাঠিয়েছিল, খুবই ইম্পর্টেন্ট একটা কথা আমি শেয়ার করতে চেয়েছিলাম। উনি আমাকে মেসেজ পেয়েছিল যে ভাইয়া আমাদের কি কেউ বাদী অর্থাৎ সিআর মামলা কি কেউ মামলাটাকে স্থগিত করে রাখতে পারে কিনা, মামলা কিছুদিন চলবে না আপাতত স্থগিত এরকম করে রাখতে পারে কিনা, রাখতে পারলে কত নাম্বার সেকশনে আছে উনি আমাকে প্রশ্নটা স্যার। জি জি আপনি করেছিলেন, সালাউদ্দিন ভাই প্রশ্নটা করেছিল। এই প্রশ্নের উত্তর উনি জানেন, আমি উত্তর দিয়েছিলাম যে দেখেন বাদী পক্ষ কখনো কোনো মামলা বাদী পোস্টপোন করতে পারে না, বাদী মামলা উইথড্র করতে পারে। আমরা দেখেছি কত নাম্বার সেকশন 200 কত বলে 47 48 48 248 247 248 আর 249 48 তো প্রত্যাহার। জি এক্স্যাক্টলি 248। তাহলে সিআর মামলার ক্ষেত্রে কিন্তু উনি বলছে, তবে জিআর মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সাহেব 49 নাম্বার সেকশনে স্থগিত রেখে আসামিকে মুক্তি দিতে পারে। তাহলে প্রশ্ন হলো, ওনার প্রশ্ন ছিল কিন্তু সিআর মামলাতে কমপ্লেনেন্ট যিনি থাকবেন তিনি মামলাটা স্থগিত করে রাখতে পারবেন কিনা, স্থগিত করে রাখলে প্রসিডিউরটা কি। আমি উত্তরে বলেছিলাম যে কোনো বাদী পক্ষ কোনো মামলা স্থগিত করতে পারে না, তবে কোর্টের কাছে আবেদন করতে পারে। আদালতের সাক্ষীর অনুপস্থিত থাকলে বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে মামলা স্থগিত বা মুলতবি রাখতে পারে এই 344 নম্বর সেকশনে। আবার ম্যাজিস্ট্রেট কার্যক্রমকে মুলতবি রেখে কোনো কাজ না করে সর্বোচ্চ 15 দিন পর্যন্ত রিমান্ডে বা হাজতে পাঠাইতে পারে এই 344 নম্বর সেকশনে সেই কথা বলা আছে। সুতরাং এই 344 নম্বর সেকশনে ওনলি ফর রিমান্ড কথা উল্লেখ আছে, 167 নম্বর সেকশনে উল্লেখ নাই। 167 নম্বর সেকশনের কথা কি বললাম কোনোভাবেই যেন না ভুলেন, যে এই যে 24 ঘন্টা 61 নম্বর সেকশনে আছে, 24 ঘন্টার মধ্যে উইথিন 24 আওয়ার ফিক্সড বাই সেকশন 61 there are ground for believing that the accused or informant is well founded। অবশ্যই অন্য কিছু সম্পর্কে জানেন, সেই ক্ষেত্রে পুলিশ তাকে ফরওয়ার্ডিং সহ পাঠাবেন এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য চাবেন। এই জিজ্ঞাসাবাদের 15 বলছে যে নট এক্সটেন্ডিং 15 days ইন দা হোল, অবশ্যই 15 দিনের বেশি হবে না এই জিজ্ঞাসাবাদের বিষয়। এই দুইটা শব্দ থেকে সবচেয়ে বেশি আসে ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তি, পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে বা রিমান্ডে প্রেরণের কতদিন পর্যন্ত বেশি হবে না, এই প্রশ্নটাই বেশি হয়, সেটা হচ্ছে 15 দিনের বেশি হবে না। দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কখনো রিমান্ড পাঠাইতে পারে না। আসামিকে রিমান্ড দিতে হলে অবশ্যই আমাকে কি করতে হবে, সর্বনিম্ন সাব ইন্সপেক্টর কর্তৃক পুলিশ ফরওয়ার্ডিং দিতে হবে। এইটা বললাম আমরা আগের কথা, এখন বর্তমান বেশ কিছু সংশোধনী এনেছে এই 67 নাম্বার সেকশনে। সেই কথাটা আমরা বলি, আগে যেমন 15 দিন পর্যন্ত ছিল পুলিশ কাস্টডিতে, যদি এই পুলিশ কাস্টডির সাথে সাথে বিচারিক কাস্টডি অর্থাৎ জুডিশিয়াল কাস্টডি মর্মে নতুন বিধান চালু করা হয়েছে, যেটা সংশোধনী 167(2)-এ 2 প্রকারের কাস্টডি অর্থাৎ হেফাজতের বিধান রাখা হয়েছে। নাম্বার 1 পুলিশ কাস্টডি, নাম্বার 2 হচ্ছে জুডিশিয়াল কাস্টডি। আমাদের আগেরটা সম্পূর্ণ মিল আছে, এককালীন সর্বোচ্চ 15 দিনের জন্য পুলিশ কাস্টডি নিবে, সে কথা মূল আছে। আমাদের দ্বিতীয় হচ্ছে 15 দিনের অধিক যদি আটকের প্রয়োজন হয় সেক্ষেত্রে জুডিশিয়াল কাস্টডি অর্থাৎ দিতে পারবে, অর্থাৎ বিচারকের হেফাজতে নিয়ে আপনি কি করতে পারে, ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবে। কোন ম্যাজিস্ট্রেট নির্দিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তিকে মোট 15 দিনের অধিক যেহেতু আটক করতে পারবে না, এই জন্য আদালত মনে করলে আরো 15 দিন বেশি বিচারিক হেফাজতে প্রেরণ করবেন। সুতরাং পুলিশ কাস্টডি অনধিক 15 দিন, এর অধিক মেয়াদে প্রয়োজন হলে অবশ্যই বিচারিক হেফাজতে পাঠাবেন। কথা ক্লিয়ার? এইটা আমাদের পরিবর্তন করলো।
দ্বিতীয় হচ্ছে হেফাজতে হস্তান্তর আগে আমাদের যেটা ৬৭(২) কতে উল্লেখ করেছে, ৬৭(২) ক পরিবর্তন করা হয়েছে, ৬৭(২) ক যুক্ত করা হয়েছে। সেখানে বলছে যে যদি কোনো ব্যক্তিকে পুলিশ হেফাজতে অভিযুক্ত ব্যক্তিকে অনুমতি দেওয়া হয়, অবশ্যই পুলিশের কাছে দেওয়ার আগে, হস্তান্তর করার পূর্বে নিকটতম হাসপাতালে একজন মেডিকেল অফিসার দ্বারা অভিযুক্ত ব্যক্তিকে পরীক্ষা করার নির্দেশ দিবেন এবং পুলিশ অফিসার মেয়াদ শেষ হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়া, কতদিন এই শব্দটা বলেছে, অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়া, তাহলে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। পুলিশ কতদিনের মধ্যে প্রেরণ করবেন, কত ঘন্টার মধ্যে প্রেরণ করবেন, শব্দটা বলা হয়েছে অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়া। ক্লিয়ার? যদি এই ধরনের হাজিরার পর অভিযুক্ত ব্যক্তির শরীরে কোনো আঘাত চিহ্ন দেখা যায় বা পুলিশ হেফাজতে যদি নির্যাতন করা হয়, তাহলে ম্যাজিস্ট্রেট নিকট সরাসরি সরকারি হেফাজতে থাকা ওই মেডিকেল অফিসারকে নির্দেশ দিবেন যে তাকে নির্যাতন করা হয়েছে কিনা সার্টিফিকেট দেওয়ার জন্য বলবেন এবং ওই পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। সো আমাদের এই পরিবর্তনের মধ্যে কোড অফ সিভিল প্রসিডিউরে ১৬৭ নাম্বার ধারায় কয় শ্রেণীর হেফাজতের কথা উল্লেখ আছে? 2 শ্রেণীর হেফাজতের কথা উল্লেখ করা আছে। 15 দিন পুলিশ কাস্টডিতে বেশি অনুমতি দিবে না, এটা কোথায় উল্লেখ আছে? ১৬৭ কোথায়? 2 এ উল্লেখ আছে। আমাদের প্রশ্ন আসতে পারে, প্রোভাইডেড দ্যাট ফার্দার নো ম্যাজিস্ট্রেট শ্যাল under any particularly cases authorized to the detention of accused person in police custody for the period of not extended 15 days, এটা কোথায় উল্লেখ আছে? কথা ওই একটাই, ১৬৭(2). 15 দিনের অধিক আটকের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে কার হেফাজতে দেওয়া হবে? অবশ্যই বিচারকের হেফাজতের অনুমতি দিতে পারে। অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে হস্তান্তর পূর্বে মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষা করতে হবে। কোথায় উল্লেখ আছে? ১৬৭(2) ক। প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি, নতুন করে যুক্ত করা হয়েছে। পুলিশ কত ঘন্টার মধ্যে আসামিকে উপস্থিত করবেন প্রয়োজনীয় বিলম্ব ছাড়া? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা দিয়ে দিবে, আপনাকে বলতে হবে প্রয়োজনীয় বিলম্বে ছাড়া। পুলিশ হেফাজতে অভিযুক্ত ব্যক্তির জন্য ম্যাজিস্ট্রেট আইন অনুযায়ী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে কত নম্বর সেকশন? ১৬৭(2) ক। 2 এর ক 2টা প্রশ্ন। নাম্বার 1, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে ১৬৭(2) এর ক অনুযায়ী অবশ্যই একজন সরকারি ডাক্তার কর্তৃক প্রতিবেদন নিতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ সেকশন, খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা এখানে লেখা আছে। আর একটা নতুন যুক্ত করা হয়েছে, এটা আরো বেশি ইম্পর্টেন্ট কথা। সেই কথা হলো ১৬৭ কিন্তু 2 এর ক বললাম, ১৬৭(2) এবং ১৬৭(2) এর কর কথা বললাম, মোস্ট ইম্পর্টেন্ট কথাবার্তা বললাম। এখন ১৬৭ ক আছে কত? ১৬৭ ক নতুন করে যুক্ত করলো ১৬৭ ক। এই ১৬৭ কতে যুক্ত করলো শোন অ্যারেস্ট। গতদিনেও একটা কথা বলেছি, শোন অ্যারেস্ট। শোন অ্যারেস্ট কি? শোন অ্যারেস্ট হলো যদি কোনো মামলায় একজন ব্যক্তি একাধিক মামলাতে আসামি থাকেন, ওই সমস্ত মামলাতে যদি তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়ে থাকে, তাহলে কোর্ট ওই মামলার কাগজপত্রাদি মানে পুলিশ ওই মামলার কাগজপত্রাদি কোর্টের কাছে দাখিল করেন এবং সে মামলাতেও এই আসামি গ্রেফতার দেখানো হয়ে থাকে। এইটাকে বলা হয় শোন অ্যারেস্ট। তো এই শোন অ্যারেস্ট নিয়ে একেবারে খুবই বিতর্কিত একটা ব্যাপার, যে যখন আগে জামাতি ইসলামের কোন লোকজন জেলে যাইতো, একটা মামলায় জামিন হইলে অজ্ঞাতনামা প্রত্যেকটি থানাতে কমপক্ষে 2, 4, 20টা, 30টা, 40টা, 50টা অজ্ঞাতনামা আসামি থাকে। মামলার আসামি অজ্ঞাত, এর মানে কি? আসামি নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না, তদন্ত করে ওই অজ্ঞাতনামা আসামিকে পুলিশ সন্দেহ করে। তখন এই ঘটনাগুলো ঘটতো আওয়ামী লীগের সময়, কোন আসামি বের হইতে পারতো না। ঠিক একই ঘটনা এখন ঘটেছে, আওয়ামী লীগের যত নেতা কর্মী জেলের ভিতরে আছে,
হঠাৎ করে ধরেন শেখ হাসিনার সাথে মামলাগুলো থাকে হচ্ছে 20 জন 30 জন, তারপরে থাকে 400 জন 500 জন অজ্ঞাতনামা। তো যেই লোকই ঠিক আছে একটা মামলা জামিন পায়, ওই যে একটা মামলা যে অজ্ঞাতনামা 400-500 অজ্ঞাতর মধ্যে একজন আছে। আসামিরা আর বের হইতে পারতো না, ডিবি ওখানে যায়া বসে থাকতো, ডিবি সিআইডি বসে থাকতো। এই প্র্যাকটিসটা বাংলাদেশে খুবই বেশি। তো এই সেকশনটা যুক্ত করা হয়েছে কেন? কেন তাহলে সোন অ্যারেস্টের ব্যাপারে এত কেন কড়াকড়ি বা এত কেন কথা বলতেছে? আপনি যদি সোন অ্যারেস্ট কাউকে করতেই চান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবশ্যই আগে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করেন, তাকেও তো শোনার দরকার আছে। এবং উক্ত মামলার ডায়েরির কপি আপনি আন্দাজে বললেন যে অমুক জায়গায় অজ্ঞাতনামা আছে, মামলা আছে, আপনি নিয়ে আসেন। না, কোর্ট বলতে, এখন আইন বলতেছে 167 কতে বলছে যে না, আপনার ডায়েরির কপি নিয়ে আসেন। নাম্বার 3, উক্ত ব্যক্তিকে নিজের বক্তব্য দেওয়ার সুযোগ দেন। ওই যে আসামি যাকে করলেন আসলেই সেই মামলার সাথে সে যুক্ত কিনা, নাকি আসলে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা ভাবে ফাঁসানো হচ্ছে, সেইটা কোর্ট দেখবে। নাম্বার 4 হচ্ছে দরখাস্তটি সুপ্রতিষ্ঠিত ভাবে প্রতীয়মান করতে হবে, অর্থাৎ শুনানির মাধ্যমে উভয় পক্ষের কথা শুনানির শেষে আপনাকে কি করতে হবে? এই সোন অ্যারেস্টের বিধানটাকে নিশ্চিত করতে হবে। তাহলে কেন এই সোন অ্যারেস্টের বিষয়টাকে এত গুরুত্বের সাথে দেখা হচ্ছে, যে কথাটা আমরা বললাম। এখন আবার মবেরও সৃষ্টি হয়। ধরেন কোনো একজন কেউ যদি একবার একেবারে রেগুলার, এখন সরছিন্ন হয়ে গেছে, কোনো একজন এমপি যদি থানা থেকে ছাড়া পায় যে আসামি হাইকোর্ট থেকে জামিন দিয়েছে, সেই জায়গায় তো আমার আপনার হাত দেওয়ার সুযোগই নাই। এখন ওই বিচারক যেভাবেই ঠিক আছে জামিন দেখ, আপনার হাত দেওয়ার সুযোগ নাই। এখন এক শ্রেণীর মানুষ থানার বাহিরে জড়িত হয়ে থাকে, আসামি যখনই বলে তাকে ধরে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করে। এমন কয়টার আপনি প্রমাণ চান? কম পক্ষে 2-4-100 প্রমাণ আছে যে তাকে বাধ্য করা হয়েছে তার কাছ থেকে ওই অনলাইনে ব্যাংকিংটা টাকা ট্রান্সফার করা বা চেকের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে। চিন্তা করেন, এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে বর্তমান সময়। তো যেটাই ঘটুক, সবই সমান। বাংলাদেশে আওয়ামী লীগ আগে যেভাবে যে কাজগুলো করছে, যার ফলে ওদের পাতানো আইনেই আবার ওরা এখন ফেসে যাচ্ছে। আবার এরা যারা করতেছে, কোনোদিন যদি ওরা আসে, এদেরকে আবার কঠোর হস্তে ওইভাবেই বিভিন্ন ভাবে লাঞ্ছিত করবে। যাই হোক, এত বেশি কথা আমাদের বলার দরকার না। আমি বলতে চাচ্ছি পারিপার্শ্বিক ঘটনার কথা। এই জন্যই আমি বললাম যে কেন এই সেকশনকে এত গুরুত্ব দেওয়া হলো, কেন এই সোন অ্যারেস্ট নিয়ে আলাদা একটা সেকশন যুক্ত করা হলো, 167 কেন যুক্ত করা হলো। তবে প্রিভেন্টিভ রিলিফ আকারে, যদি প্রিভেন্টিভ ডিটেনশন আকারে যদি কাউকে গ্রেপ্তার করা হয়, বিচারকের হেফাজতে আটক আদেশ না দেওয়ায়, যদি কোনো ফরওয়ার্ডিং রিপোর্ট হতে প্রতীয়মান হয়েছে এই যে যেটা আটক করা হয়েছে এটাকে আসলে প্রিভেন্টিভ রিলিফ না দিয়ে প্রিভেন্টিভ ডিটেনশনের মাধ্যমে আটক করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে পত্র আইনের অধীনে রাখার উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের হেফাজতে এই মামলাতে আর কোনো আদেশ দিবেন না যে আপনি আসামিকে নিয়ে আসেন, ডায়েরিটা নিয়ে আসেন, শুনানি করেন, উপযুক্ততা দেখান। সেক্ষেত্রে এই সেকশনের আর কোনো কাজ করবে না যদি গভর্নমেন্ট প্রিভেন্টিভ ডিটেনশন করে থাকেন। প্রিভেন্টিভ ডিটেনশন সম্পর্কে ধারণা আছে কারণ? প্রিভেন্টিভ ডিটেনশন সম্পর্কে একটু ধারণা আছে, মানে অপরাধ হওয়ার আগেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আর কি। দেখা যাচ্ছে যে এই ব্যক্তি সম্পর্কে বড় ধরনের একটা অপরাধ হতে পারে, এই জন্য আগেই আটক করে রাখা জেলের ভেতর। এটা সংবিধানের মনে হয় এই বিষয়টা আছে ভাই। প্রিভেন্টিভ ডিটেনশন সম্পর্কে এতটুকুই আমরা জানি, তাই না?
আর কেউ জানেন কিছু? স্যার প্রিভেন্টিভ ডিটেনশন বলতে স্যার এতটুকুই বুঝি যে কোনো অপরাধ সংঘটিত হওয়ার পূর্বে তাকে স্যার আটক আটক রাখা স্যার। কে রাখে, কেন রাখে, কি সমাচার? পুলিশ রাখে নাকি কার আদেশে এটা হয়? কি সমাচার, কার আদেশে হয় জানেন? এটা সরকার সরকারের পক্ষ সরকার, থেকে এই ধরনের মানে সরকারকে, সরকারের তো একটা নির্দিষ্ট লোক থাকে যার আদেশে হয় এটা। ডিবি বা পুলিশ স্যার বিষয়টা মনে হচ্ছে না স্যার। আচ্ছা, হ্যাঁ, কথাটা সত্য বলেছেন। প্রিভেন্টিভ ডিটেনশন হয় হচ্ছে কোনো অপরাধ সংগঠনের পূর্বেই প্রিভেন্টিভ ডিটেনশনটা করে। প্রিভেন্টিভ ডিটেনশন ওইগুলো কারণে করে গভর্নমেন্ট যখন হুমকি স্বরূপ, ওই যে আমরা কি করেছি, যদি রাষ্ট্রদ্রোহিতা, একটু জাস্ট একটা মেসেজ আসছে, একটু জাস্ট, স্টেটের যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটিটা ভায়োলেশন করার কারোর সম্ভাবনা থাকে, তাহলে প্রিভেন্টিভ ডিটেনশনের মাধ্যমে যে কোনো, এইটাকে বলা হয় এক্সিকিউটিভ অর্ডার, উইদাউট ট্রায়ালে কনভিকশন দেওয়া হয় কোনো ব্যক্তিকে, ঠিক আছে, নিয়ে আটক রাখা হয়। কারণ সে ভবিষ্যতে কোনো এই রাষ্ট্রের জন্য, স্টেটের জন্য ইনডেঞ্জার হতে পারে, বা মানে স্টেটের জন্য আপনার সিকিউরিটি ভায়োলেশন হতে পারে, এই জন্য কোনো ব্যক্তিকে আটক রাখতে পারে। তো বারবার আমরা বলছি যে প্রিভেন্টিভ ডিটেনশনটা কিন্তু কারা দেন? প্রিভেন্টিভ ডিটেনশনটা ব্যবস্থা করে লোকাল গভর্নমেন্টের অথরিটি। আপনি যত কোর্ট কাছারি যাই কেন না বলেন, লোকাল কোর্টের অথরিটি থাকে হচ্ছে আমাদের ডিসি সাহেব। ওই ডিসি সাহেবরাই, ঠিক আছে, প্রিভেন্টিভ ডিটেনশনে আদেশ পান, ওনারা প্রিভেন্টিভ ডিটেনশন দিয়ে থাকেন। প্রিভেন্টিভ ডিটেনশনের তাহলে একটা কথা আমরা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি অপরাধের শাস্তি নয় বরং একটা সন্দেহমূলক ভাবে কেউ দেশের বা স্বাধীনতার হুমকি হইতে পারে, এই ধরনের ব্যক্তিকে আটক রাখা। এই আটক রাখার ক্ষেত্রে আমাদের যে কথা আমাদের একজন ভাই বলেছেন, যেটা সরকারের কনস্টিটিউশনাল রাইট, দেশের সংবিধানে প্রায়শই এই ধরনের বিধান আছে যে আপনি কি করতে পারবেন, প্রিভেন্টিভ ডিটেনশন তাহলে করে আটক রাখতে পারবেন। এই প্রিভেন্টিভ ডিটেনশন তিনটা কারণে দেওয়া হয়: রাষ্ট্রীয় নিরাপত্তার প্রতীকে যদি হুমকি হয়, জননিরাপত্তার যদি ঝুঁকি থাকে, এবং জনশৃঙ্খলা যদি ভঙ্গ হয়, তখন কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশন দেওয়া হয়ে থাকে। তো এই প্রিভেন্টিভ ডিটেনশনের জন্য আপনার তখন কিন্তু এখানে আপনার কাজ করবে না আপনার ওই, আমরা যে কথা বলার চেষ্টা করছি যে অবশ্যই তাকে দিতে হবে, কিন্তু আমাদের কনস্টিটিউশনের 33 নম্বর সেকশন, 33 নম্বর আর্টিকেলে কনস্টিটিউশন পিপল রিপাবলিক অফ বাংলাদেশে যেটা বলছে, প্রোভাইডেড দ্যাট এসেনশিয়াল সেফগার্ড যেটা আছে এগেইনস্ট দ্য আনলফুল অ্যারেস্ট অর ডিটেনশন, অবশ্যই তাকে সুযোগ দিতে হবে এবং 24 আওয়ার্সের মধ্যে দিতে হবে। যদি আমাদের এখানে এই প্রিভেন্টিভ ডিটেনশনের সেফগার্ড হিসেবে 33 নম্বর সেকশন খুব ভয়াবহ ইম্পর্টেন্ট হিসাবে কাজ করে। প্রিভেন্টিভ ডিটেনশন ক্ষেত্রে আপনাকে অবশ্যই 24 আওয়ার্সের মধ্যে দিতে হবে। তবে এই প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে আমাদের যে কথা আমরা বলার চেষ্টা করছি যে 167 নাম্বার সেকশনে যে কাউকে যদি গ্রেপ্তার করা হয় এবং শোর অ্যারেস্ট যদি দেখানো হয়, এই শোর অ্যারেস্টের সময় যেই সমস্ত বিধানগুলো প্রতিপাদন করার প্রয়োজন হয়, সেগুলো কিন্তু প্রতিপালন করার প্রয়োজন হয় না আমাদের এই প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশনের চেয়ে, আমরা শুধু এতটুকু জেনে রাখলাম, প্রিভেন্টিভ ডিটেনশনের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কথা হলো যে 167 ক অনুযায়ী যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করানো হয়, তাহলে তাকে কিন্তু অবশ্যই শোন অ্যারেস্ট যদি দেখানো হয়,
4টা কন্ডিশন ফুলফিল করতে হবে। ম্যাজিস্ট্রেটের কাছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে উপস্থাপন করতে হবে, ওই মামলার ডায়েরির কপি নিয়ে আসতে হবে, উক্ত ব্যক্তিকে নিজের বক্তব্য দেওয়ার সুযোগ দিতে হবে এবং দরখাস্তটা সুপ্রতিষ্ঠিতভাবে প্রতীয়মান হইতে হবে, তখনই কিন্তু আপনি করতে পারবেন। এই হলো আমাদের 67 নাম্বার সেকশনে। আমাদের 67 নাম্বার সেকশন থেকে 67 ক খ থেকে বারংবার প্রশ্ন করছে এবং বারংবার প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 167 সেকশনের পর যেই সেকশনটাকে আমাদের সবচেয়ে গুরুত্বের সাথে দেখতে হচ্ছে সেটা হলো রিপোর্ট অফ ইনভেস্টিগেশন বাই সাবঅর্ডিনেটেড। এই বিষয়টাকে আরো স্পষ্ট করেছে। এখন যে পরিবর্তনটা এনেছে 173 নম্বর সেকশনে, সেখানে দেখলে একেবারে স্পষ্ট ভাবে আরেকটা বিষয় পাবেন। এটা আমাদের আপাতত দেখার দরকার নাই, খুবই ইম্পর্টেন্ট একটা কথা আছে। আমি 173 নম্বর সেকশনে ওই কথাটা চলে আসছে অলরেডি। 169 নম্বর আপনাকে একটু সেকশনটা দেখে রাখতে হবে, কারণ হলো এই জায়গাতে সাক্ষ্য অপর্যাপ্ত হলে অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি দিতে পারে। কখন? থানার তদন্তের পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী অফিসারের নিকট যদি প্রতীয়মান হয় যে আসামি ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করার মতন পর্যাপ্ত সাক্ষী নাই, তাহলে আসামিকে হেফাজত থাকলে একটি মুসলেকা নিয়ে, ঠিক আছে, উক্ত কর্মকর্তা তাকে মুক্তি দিতে পারে। একটা প্রশ্ন মাঝে মাঝে আসে যে পুলিশ কর্মকর্তা যদি কাউকে সাক্ষী প্রমাণ, মানে ইনস্ট্যান্ট তাকে ধরেছে, সাক্ষী প্রমাণ যদি না থাকে তাহলে তাকে ছেড়ে দিতে পারে। এই ছেড়ে দেওয়ার যে বিধান সেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মুক্তি দিতে পারে। ছেড়ে দিতে পারে না, শব্দটাকে বলা হয় মুক্তি দিতে পারে। যদি দুইটা কারণে পুলিশের কাছে যদি মনে হয় যে পর্যাপ্ত পরিমাণ সাক্ষী প্রমাণ নাই, তখনই তাকে মুক্তি দিতে পারে। আর যদি মনে হয়, আর যদি কখনো প্রয়োজন হলে তার বিচারের জন্য তাকে আবার কিন্তু ম্যাজিস্ট্রেটের নিকট কি করতে পারে? ক্ষমতা সম্পূর্ণ ম্যাজিস্ট্রেটের কাছে আবার হাজির হওয়ার জন্য নির্দেশ দিতে পারে, মুক্তি দিতে পারে। যখনই মুক্তি দেওয়া শব্দটা থাকবে তখনই একটা জিনিস মনে রাখবেন, তাকে এই মামলা থেকে একবারে ছেড়ে দেওয়া হচ্ছে না, তাকে আবার ডাকা হবে। এই ধরনের কথাটা একটু মনে রাখবেন। মুক্তি শব্দটা যখনই থাকবে তখন আপনাকে ওই কথাটা একটু মনে রাখতে হবে যে এই ব্যক্তিকে আবার ডাকা হবে, একবারে ছেড়ে দেওয়া যাচ্ছে না। মুস্তাকা দিয়ে তো মুক্তি দিতে হবে, মানে জি, স্যার এটা জামিনদার, জি বলেন। স্যার বলছিলাম যে জামিনদার সহ জামিনদার ব্যতীত মুস্তাকা দিয়ে মুক্তি দিতে হবে। জি, পরবর্তীতে আবার যদি দরকার হয় তাহলে আবার ডাকবেন। যদি দরকার হয় আবার নাও দিতে পারে, কখনো যদি প্রয়োজন মনে হয়। শব্দটা বলা আছে কখনো প্রয়োজন যদি হলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেকশন, এরপরের যে সেকশনটা, এটা আপনাদেরকে পড়তে হবে। এই প্রশ্ন থেকে প্রশ্ন আছে, রিটেন প্রশ্নের সবচেয়ে বেশি আসে, প্রিলিতে প্রশ্ন খুব কমই পাই। সেটা হচ্ছে পুলিশ ডায়েরি। একটা শব্দ পাবেন। এই পুলিশ যে ডায়েরিটা আছে, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943 এর রুল 263 অনুযায়ী পুলিশ কর্মকর্তা তদন্ত করার সময় একটা ডায়েরি মেনটেন করে থাকে। এই ডায়েরিটাকেই বলা হয় পুলিশ ডায়েরি। এই ডায়েরিতে একটা মামলা শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ কখন তিনি খবরটা পেলেন, কখন থেকে উনি তদন্ত শুরু করলেন, কবে গেলেন ঘটনাস্থলে কি কি পরিদর্শন করলেন, তদন্তে কি কি ছিল এবং কি কি দেখতে পেয়েছেন, সবকিছুই উনি এই ডায়েরিতে লিখবেন। এটা কিন্তু আচ্ছা, পুলিশ ডায়েরির ব্যাপারে আরেকটা কথা বলি। মাঝে মাঝে একটা প্রশ্ন আসে এভিডেন্স অ্যাক্ট থেকে, পুলিশ ডায়েরিটা কি সরকারি ডকুমেন্ট নাকি বেসরকারি ডকুমেন্ট? পুলিশ ডায়েরি কিন্তু বেসরকারি ডকুমেন্ট। যদিও পুলিশটা সরকারি চাকরি করে, বাট পুলিশ ডায়েরি হচ্ছে বেসরকারি ডকুমেন্ট হিসেবে গণ্য করা হয়। সো পুলিশ ডায়েরিটা আপনি কখনো সাক্ষী হিসেবে, ফৌজদারি মামলার সাক্ষী হিসেবে ব্যবহার করতে পারবেন না। তবে ফৌজদারি মামলাতে অনুসন্ধান বা বিচারের সহায়তা করার জন্য পুলিশ ডায়েরিকে কোর্ট তলব করতে পারে। আপনার আরো যদি বলতে চাই, আমরা যখন পুলিশ ডায়েরিতে তো সবই থাকে, এটাকে অনেক সময় সিডি বলে, সিডি। এই সিডিতে সবকিছু উল্লেখ থাকে, কখন কিভাবে কোনো পুলিশ অফিসার যদি তার স্মৃতিকে পুনর্জীবিত করতে চায়, সেই ক্ষেত্রে জেরার সময় আমরা এটাকে ব্যবহার করতে পারি। 145 নম্বর সেকশন বারবার মনে রাখতে হবে।
যে 161 নাম্বার 161 বা পুলিশ ডায়েরিতে পুলিশ একরকম কথা বলেছে, পরবর্তীতে সে অন্যরকম কথা বলল, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, 145 নাম্বার সেকশনে জেরার ক্ষেত্রে সুবিধা পাবেন। তবে এইটা কখনো সাক্ষী হিসেবে ব্যবহার করতে পারবেন না, এটা রিলিভেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন না, তবে সাক্ষীর জেরার ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। আমাদের খুব একটা প্রশ্ন আসে এখান থেকে যে ফৌজদারি মামলায় পুলিশ ডায়েরি কখন তলব করা যায়, অনলি ফর বিচারের জন্য আপনি তলব করতে পারবেন। গুরুত্বপূর্ণ সেকশনের মধ্যে একটা সেকশন রয়ে গেছে, যে সেকশনটা আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে 173 নাম্বার সেকশন। খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন, এই সেকশন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করে এবং 173 নাম্বার সেকশন থেকে অনেক কথাবার্তা থাকে। 173 নাম্বার সেকশনে কিছু পরিবর্তন এনেছে, সেই পরিবর্তনটাও আমরা দেখব এবং সাথে সাথে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। 173 নাম্বার সেকশন, এই সেকশনটাকে বলা হয় রিপোর্ট অফ পুলিশ অফিসার, আর পি ও, অনেক সময় কোর্টে সংক্ষেপে বলে আর পি ও এসেছে স্যার। আর পি ও শব্দের অর্থ হচ্ছে রিপোর্ট অফ পুলিশ অফিসার্স, অর্থাৎ পুলিশ অফিসারের যে রিপোর্টটা সেটাকে বলা হয়। এই পুলিশ অফিসারের রিপোর্টটা দুইটা জায়গায় দেওয়া হয়ে থাকে, একটা হচ্ছে 173 নাম্বার সেকশনে পুলিশ রিপোর্ট দেওয়া হয়, আর একটা হচ্ছে পুলিশ রিপোর্ট দেওয়া হয় 202 নাম্বার সেকশনে পুলিশ রিপোর্ট দেওয়া হয়। সাধারণত সিআর মামলাতে পুলিশ রিপোর্ট হয় 202 নম্বর সেকশন অনুযায়ী। সিআর মামলা ছাড়া সকল প্রকার জিআর মামলাতে পুলিশ রিপোর্ট হয় 173 নম্বর সেকশন অনুযায়ী। এই পুলিশ রিপোর্টটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে চার্জশিট আর একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট। এতটুকু পর্যন্তই থাকেন, আরো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম বক্তব্যের কথা বলা আছে, অত বক্তব্য আপনার প্রশ্নে আসে না, আপনাকে শুধুমাত্র এই দুইটার জায়গায় থাকেন। পুলিশ কর্মকর্তা তদন্ত শেষে যে রিপোর্টটা দেন সেই রিপোর্টটাকেই বলে পুলিশ রিপোর্ট। সেই রিপোর্টটা দুইটা ভাবে হইতে পারে, নাম্বার 1, রিপোর্টটা ফাইনাল রিপোর্ট হইতে পারে, রিপোর্টটা আমাদের চার্জশিট আকারেও হইতে পারে। এখন অপরাধের সম্পর্কে যে প্রাথমিক তথ্য দেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে সেটা তো আমরা জানি যে পুলিশ তদন্ত করেছে, যদি আমলযোগ্য অপরাধ হয় 156 অনুযায়ী সেটা তদন্ত করেছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কখনো দেখা যায় যে এই মামলাতে আরো বেশি আমাদের ইনভেস্টিগেশনের প্রয়োজন হয়, তখন ফার্দার ইনভেস্টিগেশন অর্থাৎ এই ধারাতেই ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট প্রেরণ করার পরে কোনো অপরাধের আরো অধিক তদন্ত করার প্রয়োজন হইলে ফার্দার ইনভেস্টিগেশনের করা যায়। সেক্ষেত্রে ফার্দার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কখনো ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আপনাকে কি করার প্রয়োজন নাই, কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। এটাকে বলা হয় ফার্দার ইনভেস্টিগেশন অথবা সাপ্লিমেন্টারি রিপোর্ট, অর্থাৎ পরিপূরক রিপোর্ট হিসেবে নেওয়া হয়ে থাকে। এখন আমাদের ফাইনাল রিপোর্ট এবং চার্জশিট যে কথা বলছি আমরা, পুলিশ বা তদন্তকারী কর্মকর্তা অভিযোগ যদি সত্যায়িত না পায় তখন ফাইনাল রিপোর্ট দেয় এবং আসামিকে ডিসচার্জ করে দেয়। এই শব্দটাকে বলা হয় ডিসচার্জ, অব্যাহতি। পুলিশ যখন কোনো আসামিকে ফাইনাল রিপোর্ট থেকে অর্থাৎ অপরাধের তদন্ত করে দেখেন যে আসলে অপরাধী যুক্ত না, ম্যাজিস্ট্রেটের কাছে একটা প্রতিবেদন দেন। এই প্রতিবেদনটা ম্যাজিস্ট্রেট গ্রহণ করতেও পারেন, প্রত্যাখ্যানও করতে পারেন। পুলিশ রিপোর্ট দিয়েছে সেটা গ্রহণ করতেই হবে, এরকম বাধ্যবাধকতা 173 নম্বর সেকশনে নাই। তবে পুলিশ যদি ফাইনাল রিপোর্ট দেন, আবার দেখা মতে অধিকাংশ সময় নারাজি না থাকলে কোর্ট সেটাকে একসেপ্ট করে নেন। আর একটা হচ্ছে অভিযোগটা যদি সত্যায়িত পাওয়া যায় তাহলে পুলিশ চার্জশিট দিয়ে দেন। কথা হচ্ছে এই যে ম্যাজিস্ট্রেট ইম্পাওয়ার টু টেকিং এ কগনিজেবল অফেন্স, এন্ড ম্যাজিস্ট্রেট কি করবে, রিপোর্ট দিবে প্রেসক্রাইব বাই দ্য গভর্নমেন্ট সেটেলিং, যেটা আমাদের আছে, অর্থাৎ 173 নম্বর সেকশন অনুযায়ী যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলোকে পূরণ করে উনি একটা রিপোর্ট দিবেন। এবং এই accused with the nature of information, name and person who is appear to, যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছেন বা অ্যারেস্ট যদি নাও হয়ে থাকেন বা কোনো মামলাকে তাকে সন্দেহ করা হয় নাই এরকমও যদি থাকে, যে আসামিকে এজাহারভুক্তই করা হয় নাই, যে কথাটা বলতে চাচ্ছি, আসামিকে এজাহারভুক্তই করা হয় নাই, এফআইআর এও নাম নাই, তারপরেও কিন্তু পুলিশ প্রতিবেদনে তার নাম আসতে পারে এবং
সেই অনুযায়ী কিন্তু তাকে আসামি করা হইতে পারে। সো আসামি কিন্তু দুইটা জায়গায় হয়। নাম্বার এক, প্রথমত এফআইআর এজাহারের মাধ্যমে আসামি হইতে পারে। নাম্বার দুই হচ্ছে যদি তাকে এফআইআর ভুক্ত নাও করা হয়, পরবর্তীতে পুলিশ রিপোর্টের উপরে ভিত্তি করে কিন্তু নতুন করে একটা মামলায় আসামি যুক্ত হইতে পারে। এই ক্ষেত্রে আমাদেরকে বলছে যে আমাদের এই রিপোর্টের উপরে ভিত্তি করে কোর্টে সাধারণত দিবেন, এবং কোর্টের দেওয়ার পরেও অফিসার ইনচার্জ যদি মনে করেন, যেটা আমরা বারবার বলছি 173-53 খতে বলেছে, when such report respected of the two cases, 170 ধারায় অ্যাপ্লাই করে যদি উনি দেখেন যে পুলিশ অফিসার আরো কি করার পরে রিলেভেন্ট ডকুমেন্ট পাচ্ছেন, তাহলে কি করবে, আপনার নতুন করে, যদিও ঠিক আছে এটা অলরেডি প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে, তারপরে সে আবার নতুন করে আরো তথ্য সংগ্রহ করার জন্য আপনার নতুন করে সে কি করতে পারে, সাপ্লিমেন্টারি রিপোর্ট দিতে পারে। এটাকে বলা হয় সাপ্লিমেন্টারি চার্জশিট অথবা ফার্দার ইনভেস্টিগেশন। 173-3 ওইটাকে স্পষ্ট ভাবে বলা আছে, নাথিং ইন দিস সেকশন শ্যাল বি ডিমান্ড টু further investigation in respect of this officer after a report under section 1, যে রিপোর্টটা আন্ডার সেকশন 1 এর কথা বলেছে, for evening magistrate such investigation officer search the police station obtain further evidence orally or documentary, সে orally আবার documentary আরো ফার্দার নিতে পারে, and she shall forward to the magistrate for further report regarding the evidence in form of prescribed। এইটাই আমি বলার চেষ্টা করছি যে এই কথাটাই 3-তে বলা আছে, এই কথাটার সাথে আমাদের সাপ্লিমেন্টারি রিপোর্ট বা রিইনভেস্টিগেশন কথাটা উল্লেখ নাই, সেক্ষেত্রে বলা হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশন বা সাপ্লিমেন্টারি রিপোর্ট হিসেবে আমাদের এইটাকে দিতে হয়। তাহলে এই যে নারাজি, এখান থেকেই একটা শব্দ আছে যেটাকে বলা হয় হচ্ছে নারাজি। নারাজিটা কি? নারাজি হচ্ছে এই যে আপনার ফরওয়ার্ডিং করলো an application fresh the accused before the inquiry of the ট্রায়ালের হওয়ার পর যদি যে ইনফরমেন্ট উনি মনে করেন যে আসলে সঠিকভাবে দেওয়া হয়নি, আসামিকে মুক্তি দেওয়া হয়েছে, তিনি নারাজি পিটিশন দিতে পারেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে ফরিয়াদি নারাজি পিটিশন দায়ের করতে পারেন। এইটার নতুন কথা হলো ফ্রেশ একটা কমপ্লেইন্ট, অর্থাৎ একটা ফ্রেশ মামলা দায়ের করলে যেভাবে হয় ঠিক সেইভাবে উনি নারাজি পিটিশন দিতে পারেন, এবং অন্য কোনো দপ্তরে অন্য কোনো ঠিকানায় কাউকে তদন্ত করার নির্দেশ দিতে পারেন। আমাদের গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে যেই পরিবর্তনগুলো আনা হয়েছে, 173-এর ক যুক্ত করা হয়েছে, 173-এর ক যুক্ত করা হয়েছে, সেখানে বলা হয়েছে কোর্ট অফ সিভিল ক্রিমিনাল প্রসিডিউরের যে প্রসিডিউরাল অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সেখানে বলছে যে 173-এর ক ধারায় যাই কিছু বলা থাকুক, একে যাই কিছুই বলা থাকুক না কেন, এই ধারায় তদন্তের ক্ষেত্রে পুলিশ কমিশনার, শব্দটা মনে রাখেন, এই দুটো শব্দ আসবে, পুলিশ কমিশনার, জেলা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অর্থাৎ এসপি সাহেব, বা তদন্ত পর্যায়ে এই বা তদন্ত পরিচালনা করেছে এমন কোনো অন্য কোনো সমমর্যাদার কর্মকর্তা। এখন ধরেন আমরা এসপি বলতেছি, পুলিশ কমিশনার বলতেছি, এর সম পর্যায়ে যদি কেউ থাকে, সমপর্যায়ে কে থাকতে পারে? এসবি তে কোনো দপ্তরের এরকম এসপি লেভেলের কেউ থাকতে পারে, সিআইডি তে এরকম এসপি লেভেলের কেউ থাকতে পারে, অন্য কোনো ডিপার্টমেন্টও যদি থাকে, কি করতে পারে? সমান পদমর্যাদার কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তাকে মামলার অগ্রগতি বিষয়ে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন তলব করতে পারে, যে আপনি যতটুকু তদন্ত করেছেন, যেমন সাগর রুনির মামলা 10 বছর যাবত চলছে, এটার কতটুকু তদন্ত করেছেন ততটুকু তদন্ত রিপোর্ট দেন। কে কে চাইতে পারে? পুলিশ কমিশনার অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট এবং তার সমমর্যাদার কর্মকর্তা, সমপর্যায়ে যারা আছেন তারা। এখন সুতরাং মামলার সমাপ্ত হওয়ার পূর্বেই এই যে মামলা যে ফাইনালি
চার্জশিট বা ফাইনাল রিপোর্ট যাই দেন না কেন 173 নাম্বার সেকশন অনুযায়ী মামলার তদন্ত শেষ হওয়ার আগে অন্তর্বর্তীকালীন একটা তদন্ত প্রতিবেদন চাইতে পারে। কে কে? এই দুইজন। এই যে মামলা শেষ না, সরি, এই আমরা তদন্ত শেষ না হওয়ার পূর্বেই যে প্রতিবেদন চাওয়া হচ্ছে, এই প্রতিবেদনটাকেই বলা হয় অন্তর্বর্তীকালীন প্রতিবেদন, অ্যাড ইন্টেরিয়াম। বারবার কিন্তু আপনার এই প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি, খুবই বেশি, যেটাকে বলা হচ্ছে ইন্টেরিয়াম ইনভেস্টিগেশন রিপোর্ট। ইন্টেরিয়াম ইনভেস্টিগেশন রিপোর্ট সম্পর্কে কোথায় বলা আছে? 173 ক। ইন্টেরিয়াম ইনভেস্টিগেশন রিপোর্টটা সম্পর্কে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। এটা আলোচিত একটা বিষয় ছিল, দ্যাটস ওয়াই এটার সম্পর্কে আমাদের প্রশ্ন আসার। অভিযুক্তকে ওই যে 173 ক, এইটার উপধারা 2, ওটা তো উপধারা 1 ছিল, উপধারা এটা 2 বলছে যে অন্তর্বর্তীকালীন যে প্রতিবেদন দিলেন, এই প্রতিবেদনের উপরে ভিত্তি করে ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি দিতে পারেন। পুরোপুরি প্রতিবেদন নাই, এইটার উপরে ভিত্তি করেই অব্যাহতি দিতে পারেন যদি অন্তর্বর্তীকালীন প্রকাশ করে যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষী রয়েছে বা পর্যাপ্ত সাক্ষী নাই। দুইটা বিষয় তো হইতে পারে। অপর্যাপ্ত সাক্ষী যদি থাকে তাহলে পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট তদন্ত পর্যায়ে বা অন্য কোনো সমমর্যাদায় যারা, ঠিক আছে, ম্যাজিস্ট্রেটের নিকট এই প্রতিবেদনটা দাখিল করবেন এবং অব্যাহতি দেওয়ার জন্য বলবেন। এবং এই যে অভিযুক্ত ব্যক্তিকে যেহেতু তার বিরুদ্ধে কোনো সাক্ষী নাই, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে ওই ব্যক্তিকে অব্যাহতি দিতে পারেন। এইটা শব্দটা বলা হয়েছে অব্যাহতি। তাহলে নতুন করে 173 খ 2 বলা হয়েছে অব্যাহতি, ইন্টেরিয়াম ইনভেস্টিগেশনের রিপোর্টের উপরে ভিত্তি করে অব্যাহতি প্রদত্ত দেওয়া হয়, যেটাকে বলছি আমরা ডিসচার্জ দিতে পারে। কিসের উপরে ভিত্তি করে? ইন্টেরিয়াম অর্ডারের উপরে ভিত্তি করে। এখন কথা হলো, ফাইনালি যখন প্রতিবেদন দেওয়া হচ্ছে, যাকে অভিযুক্ত করা হচ্ছে, যাকে বাদ দেওয়া হলো, অব্যাহতি দেওয়া হলো, তাকে নতুন করে যুক্ত করার আদেশ দিতে পারেন 173 কর 3। আমরা 173 1 পড়লাম, 173 2 কর 2 পড়লাম, 173 কর 3 বলছে যদি ফাইনালি দেখা যায় যে ওই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে স্বতন্ত্র সাক্ষী পাওয়া গেছে, তাহলে আবার ওই ব্যক্তিকে যুক্ত করা যাবে। সো এই জায়গা থেকে প্রশ্ন খুব বেশি হওয়ার সম্ভাবনা হচ্ছে ইন্টেরিয়াম ইনভেস্টিগেশন রিপোর্ট কে তলব করবেন? উত্তর হলো পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা তদন্ত পর্যালোচনা করেছে এমন অন্য কোনো সমমর্যাদার কর্মকর্তা। আমাদের প্রশ্ন আসতে পারে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন অর্থাৎ ইন্টেরিয়াম ইনভেস্টিগেশন রিপোর্টকে আসামিকে ম্যাজিস্ট্রেট কি করবেন? মুক্তি দিবেন, অব্যাহতি দিবেন, খালাস দিবেন, কি দিবেন? আমরা বলছি এটাকে অব্যাহতি দিতে পারেন। তাহলে এখান থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি। অব্যাহতি কত নাম্বার সেকশনে দিয়ে থাকবেন? 173 কর 2 অনুযায়ী দিয়ে থাকবেন। এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এবং খুবই গুরুত্বের সাথে এখান থেকে দেখবেন যেন কোনোভাবেই আপনার এখান থেকে শেষ না হয়। আরো গুরুত্বপূর্ণ ভাবে যুক্ত করা হয়েছে, এইবার হচ্ছে 173 কিন্তু ক এতক্ষণ পড়লাম, কর 1, কর 2, কর 3। এইবার আবার 173 খ যুক্ত করা হয়েছে। খতে বলেছে মামলার তদন্ত আপনার 60 দিনের মধ্যে শেষ করেন। কত দিনের মধ্যে? তদন্ত সম্পর্কিত তথ্য পাওয়ার সাথে সাথে। আমার কথা কি শোনা যাচ্ছে? তো একটা টুটা কিছুই শব্দ শুনতে পারতেছি না। স্যার শোনা যাচ্ছে না? জি স্যার। খুবই সুন্দর, আমি একেবারে মুগ্ধ হলাম যে একেবারে নীরবে আমি বলেই যাচ্ছি, এই মাত্র কারেন্ট আসলো। এতক্ষণ পর্যন্ত কারেন্ট ছিল না, পড়ানো শুরু করছি ততক্ষণ পর্যন্ত কারেন্ট গেছিল, এই মাত্র কারেন্ট আসলো। যাই হোক, এখন আমি হঠাৎ করে মনে হইলো
যে আমি যে কথা বলছি আসলে কি কথা সবাই শুনছে, কোনো শব্দই শোনা যাচ্ছে না। সো 173 থেকে কিন্তু অনেকগুলো কথা বলে ফেললাম ভাইয়া। 173 কি? 173 আমি বললাম একটা পুলিশ প্রতিবেদন, এইটাকে বলা হয় পুলিশ প্রতিবেদন। 173 নাম্বার সেকশন অনুযায়ী পুলিশ প্রতিবেদন, অর্থাৎ যেটাকে কোর্টে বলে RPO, রিপোর্ট অফ পুলিশ অফিসার, সেটাকে দুইটা ভাগে বিভক্ত করেছি। এই পুলিশ রিপোর্টটা দুইটা মামলার ক্ষেত্রে আবারও একটু ব্যাক করছি। পুলিশ রিপোর্টটা দুইটা মামলার ক্ষেত্রে দুই রকম রিপোর্ট দিয়ে থাকে। যখন কোনো মামলা জিআর মামলা হয় তখন সেই পুলিশ রিপোর্টটা হয় 173 নাম্বার সেকশনে। যখন কোনো মামলা সিআর হয় তখন পুলিশ রিপোর্ট হয় 202 নাম্বার সেকশন অনুযায়ী। দ্যাটস ওয়াই আমি মাঝে মাঝেই প্রশ্ন করি, একটা গল্প বলি যে আমার এক সিনিয়র সিআর মামলাতে বললো যে এখনো চার্জশিট আসে নাই। এই কথা বলার সাথে সাথে ম্যাজিস্ট্রেট সাহেব মুখ চেপে ধরতেছিলেন, এত তাও মুখ চেপে ধরে ম্যাজিস্ট্রেট নিজের মুখ নিজে চেপে ধরতেছেন, তারপর তার হাসি থামানো যাচ্ছে না, তারপরেও তার হাসি মুখের হাতের খোপ খোপ দিয়ে বের হয়ে যাচ্ছিল। আমি দ্রুত গতিতে সিনিয়রকে বলছিলাম যে স্যার, জিআর মামলাতে পুলিশ রিপোর্ট হয়, সিআর মামলাতে পুলিশ রিপোর্ট হয়, তবে চার্জশিট হয় না। সো এই কথাটার পার্থক্য হলো চার্জশিট শুধুমাত্র জিআর মামলাতে হয়। জিআর মামলা সম্পর্কে জানি তো, আবার যেন একেবারে ইজ্জত মান সম্মান সলেমান যত প্রকার আছে সব কিন্তু চলে যাবে এখন যদি আবার সিআর মামলা জিআর মামলা সম্পর্কে আমরা কেউ না জানি। আছেন কেউ কোনো বান্দা, কোনো ভাই ব্রাদার যারা সিআর জিআর সম্পর্কে জানি না? লজ্জা নাই, আজকেও বলবো, পরে আর কখনো বলবো না। সিআর মামলা এটা, জিআর মামলা এটা, সর্বশেষ আজকেই বলতে পারি। কারণ অজানা আছে সিআর মামলা কি, জিআর মামলা কি? না স্যার, এই ব্যাপারে সবাই মানে ক্লিয়ার স্যার, যতবার বলছেন এই বিষয়টা নিয়ে। আলহামদুলিল্লাহ, খুবই সন্তুষ্ট। তবে হঠাৎ করে একদিন ধরবো, তাই না? আজকের কথাটা মনে রেখে যে কেউ বললো না যে আমরা জানি না। কি বলেন রবিদা? হ্যাঁ, হঠাৎ করে একদিন জিজ্ঞেস করবো একদিন, কি বলেন? স্যার সিআর হচ্ছে স্যার কমপ্লেন রেজিস্টার, যেটা ম্যাজিস্ট্রেটের নিকট করানো হয়। জি। আর যেটা জিআর স্যার থানায় করতে হয় স্যার, থানার অভিযোগ। বাইরে মোটরসাইকেলে? না স্যার, আমি আপনার ক্লাসটা করার জন্য আসছি স্যার, আমি বাসায় বসে আছি স্যার। ওকে, ঠিক আছে। রাত্রে অত ঘোরাঘুরি করেন না, অ্যাক্সিডেন্ট করে ফেলেন। জি স্যার। তাহলে প্রথম কথা হচ্ছে জিআর মামলাতেই শুধুমাত্র চার্জশিট শব্দটা বা ফাইনাল রিপোর্টটা হয়, সিআর মামলাতে কখনো চার্জশিট বা ফাইনাল রিপোর্টটা ব্যবহার করা হয় না। শুধুমাত্র সিআর মামলাতে এটাকে শুধুমাত্র বলা হয় তদন্ত রিপোর্ট, পুলিশ তদন্ত রিপোর্ট, এইটুকুই বলে, আর কিছু বলে না। এই পুলিশ রিপোর্ট দুই প্রকারের কথা বললাম, একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট, যেটাকে বাংলায় বলে চূড়ান্ত প্রতিবেদন। 2 নাম্বার বললাম চার্জশিট, বাংলায় চার্জশিট, ইংলিশেও চার্জশিট। চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্টটা কি? যখন কোনো আসামির বিরুদ্ধে কোনো কিছু পাওয়া যায় না তখন সেটাকে। জি গোলাম কিবরিয়া ভাই বলেন। স্যার মানে ছোট একটা প্রশ্ন করে ফেলি স্যার, সেটা হচ্ছে যে ইউডি কেসটা যেমন অপমৃত্যুর মামলা হইলো, অপমৃত্যুর মামলা যখন হচ্ছে যে পুলিশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে যখন তদন্তে গেল স্যার, ওখানে যায় সুরতাল দেখতে সাসপেক্ট যেটা অপমৃত্যু বলা হচ্ছে কিন্তু এটা একটা হত্যা বা অন্য কোনো কিছু হচ্ছে, তখন ওটা কি স্যার আবার হচ্ছে যে ওই যে জিআর মামলাতে রূপান্তরিত হবে না স্যার? জি এক্স্যাক্টলি, তখন কিন্তু ইউডি কেসটা হয়ে যাবে হচ্ছে জিআর কেস। তখন একটা নতুন করে এফআইআর হবে, পুলিশ বাদী হয়ে মামলা করবে এবং সেই মামলাটা কিন্তু তদন্তের উপরে ভিত্তি করে জিআর কেসে রূপান্তর হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ কথা, ইউডি কেসটাও আনন্যাচারাল ডেথটাও জিআর কেসে রূপান্তর হয়। আনন্যাচারাল ডেথ আছে কোথায়? 174 নাম্বার সেকশনে।
আত্মহত্যা সম্পর্কে পুলিশের অনুসন্ধান বা রিপোর্ট, তাই না? কোর্টে কি স্যার কোর্টে কি হত্যা মামলা হয় না? বুঝি নাই ভাইয়া, আবার একটু কষ্ট করে বলেন। মানে স্যার তাহলে কি স্যার জিয়ার হত্যা মামলা যদি স্যার শুধু হত্যা মামলা কি স্যার শুধু কোর্টে মানে যে থানাতে হয়, জিয়ার মামলাতে না, হয়? কোর্টেও হইতে পারে। জি জি। কোর্টেও হইতে পারে। আমরা তো বলছি কগনিজেবলস এবং নন কগনিজেবলস উভয় মামলাই কোর্টে হইতে পারে। যে কেউ একজন কিছু মনে হয় বলতে চাচ্ছিলেন, আর একজনের শব্দ পেয়েছিলাম, সুলতানা মনে হয় কিছু বলতে চেয়েছিলেন। আপা স্যার ওই যে আপনি বললেন যে কোন সেকশনে আছে 174-এ, ওইটা বললাম স্যার। জি জি 173 নিয়ে আর কোনো প্রশ্ন আছে যে ফার্দার ইনভেস্টিগেশন বা সাপ্লিমেন্টারি চার্জশিট কখন দিচ্ছেন, কখন নারাজি হচ্ছে, কোনো প্রশ্ন আছে? নারাজি কিভাবে দাখিল হয়, নারাজি প্রত্যাখ্যান হলে কি হয়, এই সমস্ত প্রশ্ন আছে কারণ? স্যার যে 173-এর 3-এর বি অনুযায়ী যেটা স্যার সাপ্লিমেন্টারি জি শিট দিল স্যার, ওইটা যদি মানে ইয়া না হয় তখন তো নারাজিটা দিবে স্যার, মানে প্রতিবেদনটা যদি মন মতো না হয়, মানে ইয়া সাপ্লিমেন্টারি চার্জশিট নাই দিতে পারে। অধিকাংশ সময় পুলিশ নিজের মামলায় ঠিক মতো চার্জশিট দেয় না ভাইয়া, চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দেয় না। আবার ওর মনে যদি হয় আবার যা তদন্ত করতে পারে, এত ভালো মানুষ, এত ভালো পুলিশ অফিসার বাংলাদেশে কম আছে। তবে যদি কেউ লেলায়া দেয়, তাহলে ওই শব্দটা আমাদের এলাকায় বলে লেলায়া দিছে, পুলিশ এক লেলিয়ে দিয়েছে। তো এই পুলিশকে যদি কেউ লেলিয়ে দেয় তারপরে সাপ্লিমেন্টারি চার্জশিট কেউ দিতে পারে, তাছাড়া পুলিশ সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় না ভাইয়া। আর যে কথা বলছেন ওই চার্জশিটের মধ্যেই ফাইনাল রিপোর্ট যদি দেয় তখন নারাজির ব্যাপারটা আসে। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে স্যার ওই যে ওই তাহলে 173-এর 3-এর বি অনুযায়ী যদি ইয়া দেয় তখন ওই যে নারাজি পিটিশনটা দিবে আর কি, সেটা তাই না স্যার? না, ওটা না দিলেও নারাজি দিতে পারে। ও আচ্ছা আচ্ছা। আমার কথা বুঝতে পেরেছেন? পুলিশ তো দুইটা রিপোর্ট দিচ্ছে। স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার এই যে আচ্ছা, ওই প্রশ্নটা আগে জগবতুদার প্রশ্নটা আগে নিয়ে নেই সুলতান আপা। আর হ্যাঁ যেটা বুঝতে পারলাম যে ওই নারাজি পিটিশনটা যখন দিবে, মানে যখন ফাইনাল রিপোর্টটা দিবে, মানে ওই জি। যে আসামি যে অন্তর্ভুক্ত করে না চার্জশিটে, তখনই তো জি। দিবে বিষয়টা। নারাজি দিবেন। জি 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 এক্স্যাক্টলি। সেই ক্ষেত্রে সাপ্লিমেন্টারি চার্জশিটের কোনো সাথে রিলেটেড না। আমি আবারও বলছি, হ্যাঁ একটা কথা আপনি ধরেছেন, আপনি যে কথা বোঝাতে চাচ্ছেন আমি বুঝতে পেরেছি, যে একবার আমি এক ধরনের চার্জশিট দিলাম, পরবর্তীতে পুলিশ অফিসার মনে করলো যে এখানে তো আরো ঘটনা ঘটছে, আমি ওরালি আর এভিডেন্সলি কোনো কিছু পেয়েছি, তাহলে আরো কিছু পাইলাম। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন মামলাটা তো ওই পর্যায়ে গেছে, আবার ফার্দার একটা চার্জশিট চলে এসেছে, সেইটার উপরেও তো আমরা নারাজি দিতে পারি। হ্যাঁ এই কথাও আপনার সত্য, কিন্তু আমি বলছি কি যে এই সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা আমরা যেটা বলছি সেটা ছাড়াই তো চার্জশিট দুই প্রকারের হচ্ছে, সরি পুলিশ প্রতিবেদন দুই প্রকারের হচ্ছে, একটা হচ্ছে ফাইনাল রিপোর্ট হচ্ছে আর একটা হচ্ছে চার্জশিট হচ্ছে। ফাইনাল রিপোর্ট দেওয়ার সাথে সাথেই আপনার ওই ফার্দার ইনভেস্টিগেশন করার অপেক্ষায় না থেকেই আপনাকে যেহেতু ফাইনাল রিপোর্ট দিয়েছে, আপনার সাথে সাথে কোর্টে নারাজি দিবেন। এই নারাজির ধরনটা কিভাবে হয়? এই নারাজির ধরনটা এখন কোর্টে কখন আপনি নারাজি দিবেন? আফটার একসেপ্টিং দা ফাইনাল রিপোর্ট। কোর্টে বারবার আমি বলার চেষ্টা করছি যে যেই রিপোর্টটা কোর্টে পুলিশ দিলেন সেই রিপোর্টটা কিন্তু গ্রহণ করতে কোর্ট বাধ্য না, কিন্তু কোর্ট যদি গ্রহণ করে থাকে, যখনই গ্রহণ করে থাকবে যে ফাইনাল রিপোর্ট কারোর বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং অর্থাৎ আসামিকে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, তাহলে আমার কাজ কি? তখন আমি কি করব? নারাজি পিটিশন দেবো, যেটাকে বলা হয় প্রোটেস্ট পিটিশন। ইংলিশে বলা হয় প্রোটেস্ট পিটিশন, বাংলায় বলে নারাজি পিটিশন। অথবা একটা গুরুত্বপূর্ণ মামলা এসেছে বিএলসি 16-তে, এইটাই রেফারেন্স সব জায়গায় ব্যবহার করে। কোর্ট কাছে নিজে মনে করলেও উনি সুমোটো ভাবে স্ব উদ্যোগে
আপনাকে অধিকর তদন্তের জন্য আবার দিতে পারে। অর্থাৎ আপনার নারাজি না দিয়েই কোর্টের কাছে যদি মনে হয় যে পুলিশ অফিসার ঘুষ খাইছে, এইটা হয়েছে সেটা হয়েছে, তাহলে কিন্তু নারাজি পিটিশন দিতে পারে। আপনাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলি, স্যার এই যে সুমোটোর জন্য, সেটার জন্য কি দরখাস্ত দিয়ে শুনানি না না করে না, বলতে সুমোটো হবে কি কখনো স্যার? দরখাস্ত দিতে হয় না ভাইয়া, সুমোটো কখনোই দরখাস্ত দিতে হয় না। সুমোটো শব্দটা, ওই শব্দটাই দুইটা, হয় কোর্ট নিজের উদ্যোগে দিবে, না হলে কারোর আবেদন করবে, আবেদনের উপরে ভিত্তি করে সেটাকে বলা হয় আবেদনের উপরে ভিত্তি। আর সুমোটো হচ্ছে কখনো দরখাস্ত দিতে হয় না, কোর্টই মনে করতেছে যে না এই জায়গায় গাফিলতি আছে, আবার ফার্দার আর একটা ডিপার্টমেন্টকে দিতে পারে। স্যার, আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার। জি জি করেন। স্যার, আমি নারাজি পিটিশন দায়ের করলাম, হুম, করার পর দেখা যাচ্ছে স্যার নতুন ভাবে নারাজি পিটিশনটা তো নতুন ভাবেই আবার ফ্রেশ করে দাখিল করতে হয়, কিন্তু হচ্ছে স্যার এটা যদি আবার আদালত নামঞ্জুর করে, সেক্ষেত্রে রিভিশন প্রত্যাখ্যান হলে রিভিশন করবে। স্যার তাহলে কি রিভিশনটা কি বাদী পক্ষ করতে পারবে, আবার যদি মঞ্জুর করে তাহলে বিবাদী পক্ষ করতে পারবে? অবশ্যই দুইটা পক্ষই তো। এখন দেখেন, বিবাদী পক্ষ আপা, বিবাদী তো এখনো যুক্তই, বিবাদী